জাতীয় নিরাপত্তার স্বার্থে যে একাডেমি গুলো আছে, সশস্ত্র বাহিনীর যে জায়গাগুলোতে প্রশিক্ষণ দেওয়ার জন্য জায়গাগুলো, সেই জায়গাগুলোতে টাকাগুলো খরচ হয়। তো সেই জায়গায় আসলে আপনার আমার সন্তানদের শিক্ষার জন্য খরচ করে আসলে লাভটা কি? আগে তো দেশটাকে টিকাতে হবে। আমার বিবেচনায় এই মাথাটা রাষ্ট্রের, রাষ্ট্রের মাথায় পচন ধরেছে। যে কয়টি গাড়ি কেনার কথা ছিল সেই গাড়িগুলি কি কেনা হয়েছে? কেনা হয়নি। মাত্র তো কিনবে। 4টা কেনা হলো। এখনই যদি এত কথা বলেন তাহলে আসলে হয় কি করে? ডিপিপি হচ্ছে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, এখানে কোনো হ্যাঁ। টেন্ডার হয় না, এখানে কোনো প্রতিযোগিতা হয় না, এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি কিনতে পারে। এখন সরাসরি কিনতে গেলে ওই যে প্রশ্ন আসলো যে 80 টাকার ডলার এখন 120 টাকা, স্বাভাবিকভাবেই দাম বাড়বে। বেনজির আহমেদের বিষয়টা নিয়ে আজকে নাড়াচাড়া পড়ছে কেন? নিন্দুকেরা বলেন কোন একটি বড় শিল্প প্রতিষ্ঠান গ্রুপের সাথে জটিলতা তৈরি হওয়ার কারণে বেনজিরের বিষয়টা সামনে এসেছে। এখন আমাদের কাছে এটা বৈধ অবৈধ কেন মনে হচ্ছে? যে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছি 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ কোটি টাকা প্রতি বছর, এই টাকার মিনিমাম সুফল আমরা ভোগ করতে পারছি না। এই র্যাবের এক ঘটনা দিয়ে আসলে বিচার করলে হবে না। সামগ্রিকভাবেই আমাদের নৈতিকতার জায়গাটা যে পছন্দ ধরেছে সেই পছন্দের জায়গাটা আসলে আসতে হবে। র্যাবের যান কেনার ক্ষেত্রে, মানে যানবাহন কেনার ক্ষেত্রে ভয়াবহ রকমের দুর্নীতি হয়েছে। এটা একটি পত্রিকায় এটা তাদের স্টোরি করেছে। ওই স্টোরির দেখার পর আমার মনে হলো এটা আলোচনায় আসা উচিত। এবং সেক্ষেত্রে আমি যেটা দেখতে পেলাম, পত্রিকাটি লিখেছে কেনাকাটায় র্যাব 300% বেশি ব্যয় করেছে। অর্থাৎ 2 কোটি মানে সাজোয়া যান, তাদের একটা সাজোয়া যান আছে যেটা কিনা বিশেষ নিরাপত্তা অস্ত্র আছে এমন একটা গাড়ি তারা কিনতে গিয়ে তারা 6 কোটি টাকা এক একটা কিনেছে। ওটা 4টা গাড়ি কিনে তাদের 24 কোটি টাকা খরচ হয়েছে। সেটা পরবর্তীতে দেখা গেছে এটা টেন্ডার ছাড়া হয়েছে। এটা মন্ত্রীর এক আত্মীয়কে দেওয়া হয়েছে এবং এটা দাম আসলে 2 কোটির মতো এখানে সেখানে ওটা কেনা হয়েছে 6 কোটি দিয়ে। সো এই বিবেচনায় আমি প্রথমেই রহমান মুস্তাফিজ ভাই আপনার কাছে যাচ্ছি। র্যাব নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা শেষ নাই। র্যাবের আহ, সাবেক ডিজি নিয়েও অনেক ধরনের, বেনজির আহমেদকে নিয়ে হচ্ছে। এত সব দুর্নীতি হলে এই মানে আমরা আসলে কিভাবে বাঁচি? প্রথমত আসলে আমি সমালোচনা করার কিছু দেখি নাই, বরং ধন্যবাদ দিতে হয়। 2 কোটি টাকার গাড়ি 6 কোটি টাকায় কিনলো, এটা কি আসলে আলোচনার বিষয়? 2 কোটি টাকার গাড়িটা যে 20 কোটি টাকায় নেয় নাই, 6 কোটির জায়গায় যে ওটা 60 কোটিতে 60 কোটি। হিসাব দেয় নাই। তো হ্যাঁ, এটার ছয় জন্য কোটির তো জায়গায় ওদেরকে যে আসলে 60 কোটি ধন্যবাদ দেয় দেওয়া না, উচিত। এটা আমাদের ভাগ্য আসলে। ঠিকই বলছেন। এটা জি। আসলে সৌভাগ্য আমাদের যে সেই জায়গায় আমি আসলে হীরক রাজার দেশ বলবো না, কারণ রাজার ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু মন্ত্রীরা যা করছেন রাজার নাম ভাঙিয়ে, সেই জায়গাটাতেই আসলে প্রশ্ন। আপনি বললেন যে মন্ত্রী আত্মীয়র কথা বা র্যাবের একজন সাবেক ডিজির কথা, যিনি হাজার হাজার একর জমি নিয়েছেন, নানান ধরনের কথা আসলে বের হচ্ছে। তা এটা আসলে তো এলিট ফোর্স, আমরা এলিট ফোর্স বলি, অফিসিয়ালি এলিট ফোর্সই বলা হচ্ছে। তা সেই জায়গায় এলিট ফোর্সের ওই জায়গায় এই ধরনের বিষয়গুলো খুব কি আসলে আলোচনার বিষয়? হ্যাঁ, দ্বিতীয়ত আমি আরেকটা ছোট্ট বিষয় বলবো। ওরা আমাদের যে নিরাপত্তার জন্য যে কাজগুলি করছে, আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই তাদের এই সমস্ত অবদানের কথা। কিভাবে সেটা? আমাদের এই গণমাধ্যমের একজন কর্মী নুরুদ্দিন রানা, তার ছেলে বুয়েটের মেধাবী শিক্ষার্থী এবং অসাধারণ ডিবেটর, সেই ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে ডিবি এবং র্যাব তদন্ত করলো। এক পর্যায়ে আমরা দেখলাম যে ইবি এবং র্যাবের টোটালি আলোচনাটা ভিন্ন দিকে চলে গেছে। একজন উত্তর মেরুতে, আরেকজন দক্ষিণ মেরুতে। তারপরে জানা গেল কি ছেলেটা আত্মহত্যা করেছে। কিভাবে আত্মহত্যা করেছে? ছেলেটা প্রথমে নিজে একটা বস্তার মধ্যে ঢুকেছে, বস্তার মধ্যে ঢুকে বস্তার মুখ বন্ধ করেছে। তারপর সেই বস্তা নিয়ে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে আপনি আহ পড়ে গেছেন, বালু পরে নদীতে আত্মহত্যা পড়েছে। করেছে। তো এই যে হচ্ছে ছেলেটা আত্মহত্যা করলো, এই যে অসাধারণ একটি আহ হত্যা বা আত্মহত্যার রহস্য উন্মোচন করা। তো এগুলো করতে গেলে নানান ধরনের ইকুইপমেন্ট লাগে, এগুলো অভিযান চালানোর জন্য গাড়ি লাগে। তো সেই জায়গায় আপনি এগুলি খরচ করবেন না, এটা হয়? আমাদের সেটাই। বাজেট আসলো কয়েকদিন আগে মাত্র। তো সেই বাজেটের জায়গায় আপনি আমাকে বলেন যে বলা হচ্ছে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ। তা আসলে শিক্ষা খাতে বরাদ্দ সর্বোচ্চ হচ্ছে, আহ, অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা আমাদেরকে দিচ্ছে, আমরা কৃতজ্ঞ। কিন্তু এই শিক্ষা বরাদ্দের বড় অংশটা আসলে কোথায় যায়? যায় কোথায়? ক্যাডেট কলেজগুলিতে, যায় কোথায় বিউপি, মেরিটাইম ইউনিভার্সিটি, এই ধরনের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারপর হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে
যে একাডেমি গুলো আছে, সশস্ত্র বাহিনীর যে জায়গাগুলোতে প্রশিক্ষণ দেওয়ার জন্য জায়গাগুলো, সেই জায়গাগুলোতে টাকাগুলো খরচ হয়। তো সেই জায়গায় আসলে আপনার আমার সন্তানদের শিক্ষার জন্য খরচ করে আসলে লাভটা কি? আগে তো দেশটাকে টিকাতে হবে। দেশ রক্ষা না হলে না আমরা রক্ষা পাবো, আমরা আমরা রক্ষা আমাদের পাবো কেমন? সন্তানরা রক্ষা পাবে। তো সেই জায়গায় বাজেটের এই জায়গাগুলো আছে। তো সেই জায়গায় র্যাবের যে প্রসঙ্গটা তুললেন, সেই জায়গায় হচ্ছে আহ তাও আরো কথা আছে, যে কয়টি গাড়ি কেনার কথা ছিল সেই গাড়িগুলি কি কেনা হয়েছে? কেনা হয়নি। মাত্র তো কিনবে 4টা কেনা হলো। এখনই যদি এত কথা বলেন তাহলে আসলে হয় কি করে? না, তা আরো আমার 20টা মনে হয় কিনবে যে বলে অলরেডি ইয়া হয়েছে, অনুমতিও হয়ে গেছে, আরো 20টা কিনবে এই এক্স্যাক্টলি। একই দাম, তো এবং সেই আরো জায়গায় বাড়িয়েছে দাম। সবগুলো সেই ক্ষেত্রে 6,50,00,000 আরো বাড়িয়েছে 50,00,000। হ্যাঁ, তার মধ্যে আবার একটা ছোট্ট ঝামেলা আছে। সেটা হচ্ছে কি, যখন এগুলো এটা সর্বকালবেলা নিউজ, সেই জায়গায় হচ্ছে তারাই বলছে আবার, যখন এগুলো দাম ধরা হয়েছে তখন ডলারের দাম ছিল 80 টাকা, এখন 10 আহ টাকা 22 টাকা 23 টাকা। 22 টাকা 23 টাকা। এবং এখানে হ্যাঁ, 22 টাকা 23 টাকা, এর মধ্যে আবার কথা আছে বাংলাদেশ ব্যাংক, আমি এটার সাথে ওই জিনিসটা একটু যুক্ত করতে চাই যেহেতু আপনি প্রসঙ্গটা এনেছেন, যে বাংলাদেশ ব্যাংক যে মূল্যটা নির্ধারণ করে দিয়েছে ডলার কেনা বেচা, আমরা আসলে সরকারি ব্যাংকগুলিতে কি যাই না। কোথায় কারণ গেলে কি হয়, আপনাকে 6-7 পৃষ্ঠা ফর্ম পূরণ করতে হবে, অতিরিক্ত ফি দিতে হবে, 3-4 ঘন্টা সময় লাগবে মিনিমাম, তারপর আপনি ডলার এবং ডলারের এন্ডোর্সের কাগজ হাতে পাবেন। তো অত যন্ত্রণা, অত পেইন নিয়ে আমি কেন এই রাষ্ট্রীয় সেবা নিতে যাব? দরকার নেই আমার। বরং আপনি যখন হচ্ছে প্রায় 1,000 টাকা দিয়ে ব্যাংক থেকে আপনি ডলার কিনবেন, সেই জায়গায় আপনি 400 টাকা দিলেই হচ্ছে মানি এক্সচেঞ্জের কাছ থেকে পাচ্ছেন, এবং 5 থেকে 7 মিনিটের মধ্যেই। এটা গেল একটা সুবিধা। কিন্তু এই মানি এক্সচেঞ্জ গুলো 122 টাকা 23 টাকা ডলার কেনা বেচা করছে 126 টাকা, 128 টাকা, 130 টাকা পর্যন্ত। মনিটরিং এর কেউ কি আছে? নাই। তো না, সেই নেই। জায়গায় যখন হচ্ছে আহ আমাদের বাংলায় প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আর পচনটা যখন হচ্ছে মাথায় ধরে, আপনারা জানেন যে মাছের পচন মাথাতেই ধরে, এবং মাছের মাথায় পচনটা ধরলে ওটাকে আর রক্ষা করা যায় না। তো সেই হুম, জায়গা থেকে আমাদের শিক্ষায়, আমাদের নিরাপত্তায়, আমাদের দৈনন্দিন আয় ব্যয়ের জায়গাটায় স্বাস্থ্যতে। যখন হচ্ছে পচনটা সব, মানে আমি বেসিক ইয়েটা বললাম যে আমাকে বেঁচে থাকতে হবে, আমার নিরাপত্তা দরকার, আমার এডুকেশন দরকার, এবং আমাকে 3 বেলা খেতে হবে। এই তিনটা হওয়ার পরে এবার আপনি স্বাস্থ্যের জায়গায় যান, বাসস্থানের জায়গায় যান, ওগুলো পরে যান, বা হুম, হুম, হুম। আমাদের বাড়ি ভাড়ার একটা নীতিমালা আছে, আইন আছে। এর কোনোটাই তো হয় না। বেনজির আহমেদের বিষয়টা নিয়ে আজকে নাড়াচাড়া পড়ছে কেন? নিন্দুকেরা বলেন কোন একটি বড় শিল্প প্রতিষ্ঠান গ্রুপের সাথে জটিলতা তৈরি হওয়ার কারণে বেনজিরের বিষয়টা সামনে এসেছে। সেটা যদি না হতো তাহলে বেনজির ইস্যু আমরা কেউ জানতাম না। এমনকি পরিমণি যদি বোট ক্লাবে গিয়ে ঝামেলা না করতো, আমরা কি জানতাম এটা অবৈধ প্রতিষ্ঠানের সভাপতি বেনজির আহমেদ ইন সার্ভিস? সেটাই। জানতাম না। এগুলো এক একটা ঘটনার মধ্য দিয়ে এগুলি সামনে আসে, আমরা 2-4 দিন হইচই করি, তারপর আরেকটা ইস্যু আমাদের সামনে তুলে দেওয়া হয়, আমরা তখন ওটা নিয়ে কথা বলি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে র্যাবের এই যে এটাকে দুর্নীতি বলবেন কিনা আমি জানি না, কারণ এটা অনিয়ম বলা হচ্ছে পত্রিকার সংবাদেও, আমরা দুর্নীতি বলতেও ভয় পাই। তো সেই সব কিছু মিলিয়ে আমার মনে হয়, আমার কথাটা এই জায়গায় এসে শেষ করি, যে আমাদের মাথায় পচন ধরেছে, আমাদের সারা শরীরে ব্যথা, আপনি কোনটা রেখে কোনটায় যাবেন? বরং এটা তো খুব তুচ্ছ একটা বিষয়, কারণ আপনার প্রতিরক্ষা খাতে বলেন, বা আমাদের এই বিশেষ বাহিনীগুলির জন্য যে বরাদ্দের জায়গাটা বলেন, এই টাকাটা তো খরচ করতে হবে রে ভাই। হ্যাঁ, টাকাটা দিয়ে যদি আপনি বিদেশ পাচার করেন, বেগমপাড়ায় বাড়ি করেন, ভিন্ন কথা। তো এখন হচ্ছে ব্যাপারটা এরকম ওই যে আচ্ছা ঠিক আছে, টাকাটা যদি কেউ লুটে পড়ে খায়, সেটা রিনভির পকেটে যাক আর আমার পকেটে যাক, বা সেলিম ভাইয়ের পকেটে যাক, যার পকেটে যাক, টাকাটা দেশের মধ্যে অন্তত রোল করুক। সেটাও শান্তি, সেটাও তো হচ্ছে না। আপনি সেই। নানান ভাবে হচ্ছে মানি লন্ডারিং এর আইন করবেন, এই করবেন সেই করবেন, নানান জনকে, যখন আপনার বিরুদ্ধে কেউ যাবে তখন আপনি তাকে ব্যবহার করবেন সেই আইনটাকে, বাকি সময় আপনি চুপচাপ থাকবেন। এটা দিয়ে আসলে এই র্যাবের এক ঘটনা দিয়ে আসলে বিচার করলে হবে না। সামগ্রিক ভাবেই আমাদের নৈতিকতার জায়গাটা যে পছন্দ ধরেছে, সেই পছন্দের জায়গাটা আসলে আসতে হবে। মানে ঠিক করতে হবে, ঠিক। হ্যাঁ, সেলিম ভাই, আপনি শুনলেন রহমান মুস্তাফিজ ভাইয়ের কথা। এখন আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। রহমান মুস্তাফিজ যথার্থই বলেছেন যে আসলে মাথায় পচন ধরেছে।
এই মাথাটা আসলে কার? আমার বিবেচনায় এই মাথাটা রাষ্ট্রের। রাষ্ট্রের মাথায় পচন ধরেছে। তাহলে এই রাষ্ট্রের পেরিফেরির জায়গাগুলোতে এইগুলো তো হবেই। এটা খুবই গা সওয়া হয়ে গেছে এবং আমরা মনে করি আমরা অভ্যস্ত হয়ে গেছি। যেটা রহমান মুস্তাফিজও বললেন, এইটা নিয়ে আসলে বলার কি আছে, এর তো কম দুর্নীতি হয়েছে বা কম টাকা এর সাথে যোগ হয়েছে। এর চেয়ে অনেক বড় বড় দুর্নীতি হচ্ছে, সেগুলো নিয়ে কিছু বলা হয় না। তো এইটা তো খুবই কম টাকা, আমিও একমত, এটা তো খুবই কম টাকা। কিন্তু মুশকিলটা হয়েছে যে এই কম টাকা করে করে রাষ্ট্র, ওই যে রহমান মুস্তাফিজের কথায় যে মাথায় পচন ধরেছে, রাষ্ট্রটা যে পচে যাচ্ছে, আর রাষ্ট্রটা পচে গেলে যে কিছুই থাকবে না, এই বিষয়টা তো আসলে দেখার মতো একটি জায়গা। এখন এখানে বলা হচ্ছে যে তারা 2 কোটি টাকা দামের গাড়ি 6 কোটি টাকায় কিনছে। এখানে একটা বিষয় রিপোর্টের মধ্যেই আছে যেটা খুবই মানে খতিয়ে দেখার মতো। এই দুইটা, এই পুরো প্রজেক্টটার টাকা কিন্তু একটা হয়েছে অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদিত, সেইখানে আছে হচ্ছে সেইখানে আছে 1375টি যানবাহন। হুম 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 আর এর বাইরে 735টির ক্রয় মূল্য অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত দর অনুযায়ী প্রস্তাবিত, বাকি 624টি বাজার দর বিবেচনায় ডিপিপির মূল্য বহাল রাখা হয়। এখন এখানে কিন্তু দুইটা প্রক্রিয়া আছে, একটা তো ডিপিপি, এটাও একনেকে বৈধ করা হয়েছে, আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিষদে অনুমোদিত, যেটা কিনা ক্রয় মূল্য অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত দর অনুযায়ী প্রস্তাবিত। তো হুম সেইখানে এই যে 624টি, এই 624টির মধ্যে এপিপি গুলো আছে। তো এখন 624টি ডিপিপিতে নেওয়ার কথা বলা হয়েছে। ডিপিপি হচ্ছে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, এখানে কোনো টেন্ডার হ্যাঁ হয় না, এখানে কোনো প্রতিযোগিতা হয় না, এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি কিনতে পারে। এখন সরাসরি কিনতে গেলে ওই যে প্রশ্ন আসলো যে 80 টাকার ডলার এখন 120 টাকা, স্বাভাবিকভাবেই দাম বাড়বে। তো না, এটা আবার রিপোর্টের সরাসরি মধ্যে আছে, কিন্তু কিনতে গেলে রিপোর্টের আরেকটা ব্যাপার আছে কিন্তু সেলিম ভাই, সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা অবশ্য অভিজ্ঞ একটা কোম্পানি হতে হবে এবং রাষ্ট্রীয় কোম্পানি হতে হবে। কিন্তু এখানে যেই অফকোর্স, কোম্পানিটাকে দেয়া হয়েছে সেটার নাম ইন্টেল এইজ অ্যান্ড কর্পোরেশন। এটা 2022 সালে এই কোম্পানিটা হয়েছে এবং এটা হ্যাঁ দুবাই ভিত্তিক মন্ত্রীর একটি কোম্পানি। ভাগ্নি জামাইয়ের, এটা আমরা শুনতে পেরেছি। জি জি। সো এবং রিপোর্টেও তা আছে। সো এখন এই এখন বিষয়টা আর বিষয় কি। সো হয়েছে কি, শুধু রিম্বি, ডিপিপি করেছে, নট দ্যাট আইসিটি করে এই নাই, সমস্ত যে কেনাকাটা, আন্তর্জাতিক এই সমস্ত প্রতিযোগিতামূলক কেনাকাটায় একটা, দরপত্রের হ্যাঁ মাধ্যমে হ্যাঁ, করে নাই। ঠিক আছে, জি সেটা জি, এই বুঝলাম। সমস্ত না, ঠিক আছে, আমিও সেটা মানলাম, কিন্তু এই সমস্ত কেনাকাটায় একটা পোর্শন ডিপিপি রাখাই হয় পাইয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু পাইয়ে দেওয়ার জায়গা। এই যে একটা কথা বলা হলো যে এসব যানবাহনের 735টি হলো ক্রয় মূল্য অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী নির্ধারিত, আর বাকি 624টি হচ্ছে ডিপিপি। এই ডিপিপিটা কেন করা হলো? পুরোটাই কেন অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্যে কেনা হলো না বা কেনার প্রস্তাব করা হলো না? তার মানে এই বাকি 624টি হচ্ছে পাইয়ে দেওয়ার প্রজেক্ট, যাতে এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজের ইচ্ছা মতো তার নিজের প্রতিষ্ঠান কিংবা তার আত্মীয় স্বজনের প্রতিষ্ঠান কিংবা সরকার সংশ্লিষ্টদের আত্মীয় স্বজনের প্রতিষ্ঠানের মাধ্যমে এটা কিনতে পারেন, উভয় পক্ষকে পাইয়ে দেওয়ার জন্য। তো এখানে তো আমি কোনো অপরাধ দেখছি না আসলে, এটা কিন্তু সরকারি মানে বৈধ প্রক্রিয়ার মধ্যে দিয়েই হচ্ছে, এখানে অবৈধ কিচ্ছু করেন নাই র্যাব। যেটা রিপোর্ট অনুযায়ী আমি যেটা দেখছি, এখানে অবৈধ কিচ্ছু করে নাই র্যাব। র্যাবের এখানে দুর্নীতিও হয় নাই, র্যাব এখানে ইলিগাল কিছু করে নাই। র্যাব একদমই সরকারি প্রক্রিয়াটা মেনেই কাজটা করেছে। এখন ডিপিপিতে কিনতে গেলে দাম তো বাড়বেই, অর্থ মন্ত্রণালয় যে নির্ধারিত প্রস্তাব দিয়ে মূল্য নির্ধারণ করে দিয়েছে সেইটা তো আর ডিপিপিতে হবে না। তো এই কারণে আমার মনে হয় যে র্যাবের এই বিষয়টা নিয়ে আসলে এতটা হইচই করার কিছুই নাই, কারণ এটা সরকারি বৈধ প্রক্রিয়া মেনেই হচ্ছে। এর চেয়ে অনেক বড় বড় দুর্নীতি হচ্ছে। আর বাংলাদেশে যখনই কোনো ধরনের কেনাকাটা হয়, বিশেষ করে রাষ্ট্রীয় কেনাকাটা, তখন এর মধ্যে এই ধরনের পাইয়ে দেওয়ার জায়গাটা থাকেই। এটা একটা রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে আমাদের। না হলে বেনজির তৈরি হবে কিভাবে, না হলে আজিজ তৈরি হবে কিভাবে, না হলে আমি নাম ধরেই বলি এস আলম তৈরি হবে কিভাবে, আজিজ তৈরি হবে কিভাবে, এই যে সামিটের আজিজ খান তৈরি হবে কিভাবে। আজকে বলা হচ্ছে বাংলাদেশেও কিন্তু পাকিস্তানের মতো 22টি পরিবার টোটাল বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করছে। এটা আনু মোহাম্মদের একটা গবেষণায় আমি দেখেছি যে আবারও সেই 22টি পরিবারই কিন্তু টোটাল বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এই 22 পরিবারকে যদি আমরা রাষ্ট্রীয় বৈধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাইয়ে না দেই, তাহলে তারা ফুলে ফেপে বড় হবে কিভাবে? সামিটের আজিজ খান সবচেয়ে বেশি টাকা করেছে কি দিয়ে? সেটা হচ্ছে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বিদ্যুতের দিয়ে। হুম ক্যাপাসিটি ক্যাপাসিটি। চার্জ, সে ক্যাপাসিটি চার্জ সে একাই নিয়েছে প্রায় 44,000 কোটি টাকা। তো এই যে 44,000 কোটি টাকা সে নিল ক্যাপাসিটি চার্জ, এটা কিন্তু অবৈধ বলা যাবে না। এটা কিন্তু রাষ্ট্রের একটি বৈধ বা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে টাকাটা সে নিয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি তার সাথে যে চুক্তিটি করলেন,
বা এই যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিক সমিতির সাথে চুক্তিটি করলেন, যেটি বসে থাকলে তাকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হবে, এবং সেটি টাকায় শোধ না, এটা শোধ করতে হবে ডলারে। ডলার। তার মানে বাইরে থেকে টাকা দিয়ে ডলার কিনবেন, আপনি ডলার কিনে সেই ডলার দিয়ে তার সেই মানে এক অর্থে জনবিবেচনায় যদি বলি ইললিগাল পাইয়ে দেওয়াটা আপনি ডলারে শোধ করবেন। তাহলে এই যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে এগুলো তো কোনোটাই রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে অবৈধ না রিনভি, এগুলো কিন্তু সবই বৈধ। এখন আমাদের কাছে এটা বৈধ অবৈধ কেন মনে হচ্ছে? যে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছি 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ কোটি টাকা প্রতি বছর, এই টাকার মিনিমাম সুফল আমরা ভোগ করতে পারছি না। আমি ছোট্ট একটা উদাহরণ এখানে দেই। গত বছরের বাজেটে গত বছর কি তার আগের বছরের বাজেটে আমরা পদ্মা ব্যাংককে বাঁচানোর জন্য, যেটা ফার্মার্স ব্যাংক ছিল তখন, এই বাঁচানোর জন্য আমরা বাজেট থেকে 2,000 কোটি টাকা দিয়েছিলাম। হ্যাঁ, 2,000 কোটি টাকা দিয়েছিলাম। তাহলে আমার প্রশ্ন হলো, পদ্মা ব্যাংক একটা বেসরকারি শিডিউল ব্যাংক, সেই ব্যাংকটাকে বাঁচানোর জন্য আমি জনগণের কোষাগার থেকে 2,000 কোটি টাকা কেন দিলাম? কে দিল এই টাকাটা? এটা দিয়েছে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অধিকারী, তিনি দিয়েছেন। এটা ছাড়া অন্যভাবে দেয়া যায় না এই টাকা। এটা সাংবিধানিকভাবে একজনের একটা নির্বাহী ক্ষমতা থাকে, সেই নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে এগুলো করতে পারেন। তো আমি সেই জন্য বলি যে আমরা এই যে র্যাবের দুর্নীতি বা আজিজের দুর্নীতি বা কি বলে যে আপনার বেনজিরের দুর্নীতি, এগুলো নিয়ে অনেক চিল্লাপাল্লা করি। আমি সবশেষে বলি রহমান মুস্তাফিজের সাথে একমত আমি, যেগুলো নিয়ে আমরা চিল্লাপাল্লা করব, কয়েকটা দিন আমরা সাংবাদিকরাও কথা বলবো, জনগণও বলবো হুদাই পেঁচাল পারে, জনগণও বলবে শুনে যে হুদাই পেঁচাল পারে, কারণ জনগণ জানে তাদের অভিজ্ঞতা থেকে যেগুলো আসলে হুদাই পেঁচাল। কিছুদিন পরে আরেকটা ইস্যু আসবে, সেই ইস্যুতে আমরা মাতোয়ারা হব, আবার আমরা সেই ইস্যু নিয়ে করব, আমাদের ওইটা কিন্তু ধামাচাপা পড়ে যাবে। যেমন আপনার এই যে কি বলে সংসদ সদস্য আনার হত্যা কিন্তু মোটামুটি কিন্তু ফেড হয়ে যাচ্ছে, এটা নিয়ে আর কোনো মাতামাতি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা এস আলম গ্রুপের 1.5 লক্ষ কোটি টাকা পাচার নিয়ে দেখলাম ডেইলি স্টার 1 বছর ধরে বিশাল খুবই ভালো একটি রিপোর্ট করলেন, তারপরে এটা আর কোনো পদক্ষেপ রাষ্ট্রের দিক থেকেও নেওয়া হলো না, সরকারের দিক থেকেও নেওয়া হলো না। আমরা কিছুদিন চিল্লাপাল্লা করলাম, এমনকি রিপোর্টটার কোনো যে কগনিজেন্সি আছে এটা পর্যন্ত আমরা জানতে পারলাম না, যে রিপোর্টটা আসলে একটা খুবই চমৎকার রিপোর্ট হয়েছে, এমন অ্যাপ্রিসিয়েশন আমরা দেখলাম না। তাহলে সবশেষে আমি বলবো যে রাষ্ট্রের মাথায় পছন্দ হচ্ছে, পচনটা আসলে রাষ্ট্রের ধরেছে। রাষ্ট্রটাকে যথাযথ জায়গায় নিতে হবে, মানুষের রাষ্ট্র করতে হবে। মানুষ যেটা মুক্তিযুদ্ধের রাজনীতিতে আমরা চেয়েছিলাম, সেই মুক্তিযুদ্ধের রাজনীতি ভিত্তিক একটি রাষ্ট্র করতে হবে। সবশেষে আমার এইটাই, যে মুক্তিযুদ্ধের রাজনীতি ভিত্তিক রাষ্ট্র ছাড়া এই জনমানুষের কল্যাণ কোনোভাবেই সম্ভব না, এই লুটপাট চলতেই থাকবে। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনাদের দুজনের কথা, আমারও একই কথা।